মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। চুপ রহো বদতমিজ औरत। আমি কিন্তু এই দেশের উজির। তুই বলতে পারলি এত বড় কথা? হায় আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হলো না। এই 7 দিনের মধ্যে যদি এমন মণি বা এর চেয়েও দামি মণি তুমি এনে দিতে পারো, তবে তোমার বেটার সঙ্গে শেহজাদির শাদী পাক্কা। উজির ধান্দা করছে বেটার বিয়ে দিয়ে নিজে দেশের সুলতান হয়ে বসবে। এই যে তোমার ফরমাইশি সেরা মানিক নাম। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলাদিনের আশ্চর্য প্রদীপ, চতুর্থ পর্ব। বেগম শাহরাজাদ শোনাচ্ছেন আলাদিনের আশ্চর্য প্রদীপের কাহিনী। আলাদিনের হাতে এসে পড়ে আশ্চর্য প্রদীপ। প্রদীপের দৈত্য তাকে বন্ধ গুহার মধ্যে থেকে বের করে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি ফিরে আর এক ঝামেলার মধ্যে পড়ে আলাদিন। শহরে রটে গেছে তাকে নাকি ভিনদেশি গুপ্তচর ধরে নিয়ে গেছে। সেই নিয়ে কোতোয়ালের সামনে পর্যন্ত দাঁড়াতে হয় তাকে। গুপ্তচরের সঙ্গে সাঁট আছে সন্দেহে কোতোয়াল তাকে নজরবন্দি করে। এর মাঝে বাড়িতে আম্মি আবার প্রদীপের দৈত্যকে দেখে ভিড়মি খায়। আম্মিকে সামলাতে অবশ্য বিশেষ বেগ পেতে হয় না আলাদিনকে। সব সত্যি কথা বলতেই আম্মি দৈত্যকে মেনে নেয়। কিন্তু সমস্যা হয় দৈত্যের দেওয়া সোনার থালা বিক্রি করতে গিয়ে। কোতোয়াল হানা দেয় আলাদিনের বাড়ি। তাকে কিছু সোনার থালা দিয়ে তুষ্ট করে সে যাত্রায় বাঁচে আলাদিন। তখনই শুরু হয় আর এক কিস্সা। সে দেখে ফেলে শেহজাদি বদরকে। তার জীবনে প্রেম আসে, কিন্তু আম্মি এই প্রেম মানতে নারাজ। নাও বেগম, শুরু কর তোমার কিস্সা। কি হলো আলাদিনের? তার সেই দিলকা মামলা? সে বেচারা তো চড় খেয়ে যায় আম্মির হাতে। খায় তো। ওরকম বেশরমের মতো কেউ যদি শাদি করার বায়না ধরে, তবে সব আম্মির হাতেই চড় খাবে। আলাদিনও তাই খায়। চড় মেরে আবার খারাপও লাগে আম্মির। 10টা না 5টা না, একটা মাত্র পেটা তার। আলাদিনের আম্মি আলাদিনকে বোঝানোর চেষ্টা করে। শেহজাদির স্বপ্ন দেখিস না বেটা, ওসব আমাদের চিন্তার বাইরে। জানিস তো শেহজাদির জন্য দেশ বিদেশ থেকে কত সম্বন্ধ এসেছে, একটাও নাকি পছন্দ হয়নি সুলতানের। তাতে কি আর বেটা শান্ত হয়? তার তো ওই শেহজাদি বদরকেই চাই। নইলে আমি বিয়ে শাদী করব না, ব্যাস। করবি না? তাহলে করিস না। আম্মি, আলাদিন ভেবেছিল হুমকিটা কাজে আসবে। বিয়ে শাদী করবে না বলেই তার আম্মি কাবু হয়ে যায়। কিন্তু এ তো একেবারে উল্টো। এ আম্মি না জল্লাদ, বেটার ভালো মন্দ পর্যন্ত বোঝে না। বুঝি বলেই তো তোকে বোঝাতে চাইছি। হ্যাঁ রে, তোর কি জ্ঞান গম্যি কিচ্ছু নেই? হ্যাঁ, তুই একটা হাভাতে দর্জির ঘরের ছেলে, আর আর সে হলো গিয়ে দেশের শেহজাদি। কোন দিক দিয়ে তোর সঙ্গে তাকে মানায় বল দেখি? দর্জি যদি হাভাতে হয় তো আমার কি দোষ? সে দোষ তো দর্জির। দর্জিকে গিয়ে বলো, আমি কি যেচে এসেছি তার ঘরে? সেই তো এনেছে আমায় শখ করে। বেটার কথা শুনে তো আম্মি প্রচন্ড রেগে যায়। তুই বলতে পারলি এত বড় কথা? হায় আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হলো না। আম্মির রাগ বদলে যায় দুঃখে। কেঁদে ফেলে আম্মি। হায় আল্লাহ, এই বেটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল সে। নিজের সব উজাড় করে দিল বেটার জন্য। নিজে না খেয়ে বেটার মুখে খানা তুলে দিত যে লোকটা, আজ সেই লোকটার নামে তার বেটা নাকি একটা মেয়ের জন্য। তুমি এর ইনসাফ করো আল্লাহ, এর ইনসাফ করো। তুমি
ইনসাফ করো। আলাদিন দেখে গতিক ভালো নয়। আম্মি যদি এর চেয়ে বেশি বিগড়ে যায় তাহলে খানা জুটবে না। সে তাই এগিয়ে যায়। আমি এই এই তুই সর আমার সামনে থেকে, কুলাঙ্গার কোথাকার। আমার ভাবতেও লজ্জা করছে যে তোকে আমি পেটে ধরেছি। ছি 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 ছি। তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ আম্মি? কে না কে একটা মেয়ের জন্য। এই মেয়ের কথা আমি বলেছি? সে তো তুই বলেছিস। তোর তো ওই মেয়েকেই চাই। ওই মেয়ের জন্য তোর আব্বাকে হাভাতে বলতে ছাড়িসনি পর্যন্ত। ছাড়ো না ওই মেয়ের কথা। কে বলছে আমার আব্বা হাভাতে? আমার আব্বা কত ভালো মানুষ। নিজে না খেয়ে আমার মুখে খানা তুলে দিয়েছে, আমাকে আদর যত্ন করে মানুষ করেছে। আব্বা না থাকলে আমি এত বড় হতেই পারতাম না। আরও কত মন ভেজানো কথা জোড়ে আলাদিন। তাতে আম্মি বেশ কাবু হয় শেষে। সে একদিন কি ঝড় বৃষ্টি, তাই দেখে তোর আব্বা দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। এসেই শুনে তুই বাড়িতে নেই। সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আবার ছুটেছিল তোকে খুঁজে আনতে। মনে আছে আম্মি, আমি তখন ওই জঙ্গলের ধারের মাঠে খেলছিলাম বন্ধুদের সঙ্গে। ঝড় উঠেছে দেখে বন্ধুরা সব পালিয়ে গেছিল। তারপরেই শুরু হলো বৃষ্টি, সঙ্গে সে কি বাজ পড়ছিল সেদিন। আমি তো ভয় পেয়ে একটা গাছে উঠে বসেছিলাম, ঠকঠক করে কাঁপছিলাম ভয়ে। কান্না পেয়ে গেছিল। আব্বা গিয়ে আমাকে নিয়ে আসে। তারপর তারপর সে কি ধুম জ্বর তোর আব্বার। কথার জালে আম্মিকে ভুলিয়ে ফেলে আলাদিন, কিন্তু নিজে ভোলে না শেহজাদি বাদারির কথা। দোকান করা, নিজের ভালো পরিচিতি গড়ে তোলা সব মাথায় ওঠে। রোজ দিন সে সুলতানের প্রাসাদের চারপাশে ঘুরঘুর করতে থাকে। সেটা আবার নজর করে খোদ উজির। এই এদিকে শোনো। একদিন উজিরের খপ্পরে পড়ে যায় আলাদিন। পালানোর রাস্তা থাকে না আর। উজিরের ডাকে কুটি কুটি পায়ে উজিরের সামনে গিয়ে দাঁড়ায় আলাদিন। এই কে রে তুই? হ্যাঁ, কদিন হলো দেখছি ঘুরঘুর করছিস সেখানে। তোর মতলবটা কি? বল বল বল, তাড়াতাড়ি বল। জি, কিচ্ছু মতলব নয় হুজুর। কিচ্ছু মতলব নয় মানে? বলবি নাকি দেবো চাবুকের ঘা কত? হ্যাঁ, জি 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 বলছি বলছি। ইয়ে মানে ওই আর কি। ওই আর কি মানে? ইয়ার কি? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? না 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 হুজুর, ইয়ার কি নয়, ইয়ার কি নয়। আসলে আমার আম্মি বলল ইমারত দেখতে হয়তো সুলতানের প্রাসাদটা দেখে আয়। ওকে বলে ইমারত, আর যেগুলো আছে ওগুলো আবার ইমারত নাকি? বটে, আমাকে বুদ্ধু বানানো হচ্ছে। হ্যাঁ, বল ঠিক করে কেন এসেছিস, নাহলে কিন্তু তোর খেয়ার নেই। উজির তো আলাদিনকে চেপে ধরে। আলাদিন উজিরের কবল থেকে পালিয়ে আসতে পারে না। শেষে অনেক ঝুটমুট বলে দিনকে রাত, রাতকে দিন করে তবে ছাড়া পায়। তবে হুঁশিয়ার করে দেয় উজির সাহেব, খবরদার যদি আর এদিকে একবার দেখেছিস না, তাহলে কিন্তু সোজা গারদে চালান করে দেবো, বুঝলি? চল যা। আলাদিনের আরও কোনো উপায় থাকে না শেহজাদিকে দেখার। সে কবে ঘুরতে বেরোবে তার জন্য অপেক্ষা করে থাকবে নাকি আলাদিন? তাহলে উপায়? হঠাৎ মনে পড়ে চিরাগ বাতির কথা। আরে তাই তো, এই মেয়েটার জ্বালায় মাথাটা আমার সত্যিই গেছে দেখছি। এতক্ষণ মনে পড়েনি এটা। চিরাগ বাতিটাকে তোরঙ্গ থেকে বের করে আবার কামিজের খুঁট দিয়ে একটু রগড়াতেই, হুকুম করো মেরে আকা, বলো কি চাই। দিল যা তোমার খোয়াইশ করে, হাজির করি তাই। আলাদিনের কাছে কিছু হাজির করতে হবে না, আলাদিনকেই হাজির করতে হবে সুলতানের প্রাসাদে। আমার খোয়াইশ, আমাকে তুমি শেহজাদির ঘরে নিয়ে চলো। জো হুকুম মেরে মালিক, যেমন তুমি চাও তেমনটাই করছি আমি, শুধু দেখে যাও। হঠাৎ যেন কি একটা খটকা লাগে দৈত্যর। এই দাঁড়াও দাঁড়াও, সুলতান তো অনেক আছে। প্রত্যেক দেশেই একটা করে সুলতান রয়েছে। তাদের অনেকের আবার শেহজাদিও আছে। অনেকের তো একটা নয়, অনেকগুলো শেহজাদি আছে। তো তুমি কার প্রাসাদে যেতে চাও মালিক? হায় রে মরকট,
এটুকুও বুঝলে না? আমাদের দেশের সুলতানের শেহজাদির ঘরে। তার মতো সুন্দরী মেয়ে দুনিয়ায় দুটো নেই। আরে আমাদের দেশের সুলতানের শেহজাদির ঘরে। হ্যাঁ, সর্বনাশ! সত্যি সর্বনাশ। দৈত্যকে একবার বলার সুযোগ দিয়েছে কি সর্বনাশ। সব একেবারে জট পাকিয়ে ছাড়বে। সে তো আর আলাদিন জানে না। বলি, পড়ার আর জায়গা পেলে না মালিক? তোমার শহরে রাস্তায় ঘাটে এতগুলো গর্ত, তা সেইখানে পড়তে পারতে। তাও যদি পছন্দ না হয় তো কুয়ো আছে বিস্তর। তাও যদি ভালো না লাগে তো তালাও আছে। তাও যদি ভালো না লাগে তো কত রকমের বিপদ আছে। সব ছেড়ে ছুড়ে কিনা তুমি প্রেমে পড়লে? প্রেম কি একটা পড়ার জায়গা হলো মালিক? কোনো আক্কেল নেই তোমার? তুমি কি বুঝবে প্রেমে পড়া কাকে বলে? পড়েছো কোনোদিন প্রেমে? আমার দুনিয়ায় সব প্রেম টেমের মতো বাজে জিনিস নেই। পড়ার হলে আমরা কিতাব পড়ি, তাতে অনেক কিছু জানা যায়। সে পড়ো না, কে বারণ করেছে? কিন্তু আমি তো প্রেমে পড়েছি। দোহাই তোমায়, আমাকে নিয়ে চলো শেহজাদির ঘরে। এই দেখো, এই দেখো, এই দোহাই টোহাই দিও না মালিক, দোহাই টোহাই দিও না। ও সব শুনলে আমাদের গুনাহ হয়। তুমি আমার মালিক, আমি তোমার খেদমতগার। তুমি হুকুম করেছো, আমি নিয়ে যাচ্ছি। কথা শেষ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোহাই দিচ্ছি না। আমাকে নিয়ে চলো শেহজাদির ঘরে, মানে এই দেশের সুলতানের শেহজাদির ঘরে। নিমেষের মধ্যে দৈত্য আলাদিনকে এনে হাজির করে শেহজাদির ঘরে। শেহজাদির চুল বেঁধে দিচ্ছিল তখন তার সুখী ফাতেমা। চুল বেঁধে দিচ্ছিল আর গল্প করছিল। বল না সই ফাতিমা, আমার আব্বা আমাকে ওই উজিরের বেটার সঙ্গে শাদি দেবে? কি আর করবে বলো শেহজাদি, তোমার নসিবটাই খারাপ। তোমার জন্য তো ঠিকঠাক কাউকে খুঁজেই পাচ্ছে না সুলতান। কত সম্বন্ধ এলো, সব কটা নাকচ করে দিল। শেষে কিনা আমাকে ওই বাঁদর মুখ কালো হতকুচ্ছিত বামনটার সঙ্গে জিন্দেগি কাটাতে হবে। তেমনই তো ইচ্ছা সুলতানের। আসলে কি জানো, সত্যি কথাটা বলি, আসল শয়তান তোমার আব্বা সুলতানের ওই উজিরটা। আরে ওই তো ষড়যন্ত্র করে সব সম্বন্ধ বাতিল করিয়েছে তোমার আব্বাকে দিয়ে। আমি কি আর জানি না ভেবেছ? সব জানি। এর রং চাপা, ওর নাক বোঁচা, এ ঢ্যাঙা লম্বা, আরো কত ফিরিস্তি। আর তার নিজের বেলা শুনেছি লেখাপড়াও শেখেনি এক রত্তি। 1, 2, 3, 4 পর্যন্ত গুনতে পারে না। ওকে আমার একদম পছন্দ হয় না, দেখলেই গা ঘিন ঘিন করে ওঠে। তোমার কথা শুনছে কে বলো? তোমার আব্বা সুলতান তো ভাবছে ওর সঙ্গে তোমার শাদি দিলে ভালোই হবে। শাদিটাও হয়ে যাবে, আবার তুমি ওই প্রাসাদেই থাকতে পারবে। স্বামীর ঘরে আর যেতে হবে না আলাদা করে। সুলতানের চোখে চোখে থাকবে। এই জন্যই তো সুলতান রাজি হয়ে গেছে। তোমার আব্বা আর কদিন বলো? অমন কথা বলিস না সই, মনে দুঃখ হয়। আরো কত দুঃখ যে আছে তোমার নসিবে, এই তো সবে শুরু। আড়াল থেকে দোস্ত ফাতেমা আর শেহজাদির সব কথা শুনে ফেলে আলাদিন। তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না শেহজাদি, আমি তোমায় শাদি করে নিয়ে যাব। ওই উজির কিচ্ছু করতে পারবে না তোমার। তুমি আমার বিবি হবে। এই, কে রে ওখানে? প্রহরীর হাঁকে চমকে ওঠে আলাদিন। এই রে, দেখে ফেলেছে। হুঁশিয়ার, হুঁশিয়ার সকলে, শেহজাদির ঘরে চোর ঢুকেছে, হুঁশিয়ার! আলাদিনকে দেখে চিৎকার জোরে প্রহরী। অমনি সারা প্রাসাদ জুড়ে হুলস্থুল পড়ে যায়। শেহজাদির ঘরে চোর ঢুকেছে। লোকজন সব ছুটোছুটি করতে শুরু করে দেয়। আলাদিন আর দৈত্যকে ধরতে ছুটে আসে প্রহরীরা। আলাদিন দৈত্যকে বলে, নিয়ে চলো, নিয়ে চলো আমায়, জলদি নিয়ে চলো, নিয়ে চলো। জো হুকুম মেরে মালিক, যেমন তুমি। আহা, ছড়া পড়ে কাটবে। প্রহরীরা আলাদিনকে ধরে ফেলে, একেবারে টানাটানি শুরু করে দেয় তাকে নিয়ে। কিন্তু দৈত্যর অমন দশাসই চেহারা,
তার উপরে পাতা বলে কিছুই নেই। অমন ড্যাব ড্যাবে চোখে সব কটাকে মাখছে। ওইসব দেখে দুবলা পাতলা প্রহরীদের তার কাছে ঘেঁষার সাহস হয় না। বর্ষাগুলো বাগিয়ে ধরে হম্বি তম্বি করতে থাকে দূর থেকে। তার মাঝেই আলাদিন চিৎকার করে দৈত্যকে বলে, আরে আমায় বাড়ি নিয়ে চলো জলদি, কি করছো তুমি? বাড়ি নিয়ে চলো আমায়। মুহূর্তে আলাদিনকে প্রহরীদের মধ্যে থেকে সরিয়ে ফেলে দৈত্য, নিজেও গায়েব হয়ে যায়। প্রহরীরা ওর গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে যায়। সামলে উঠে দেখে দৈত্যর সঙ্গে আলাদিনও গায়েব। আলাদিন ততক্ষণে নিজের বাড়িতে পৌঁছে গেছে। খাটের উপর পা ছড়িয়ে বসে হাঁপাচ্ছে রীতিমতো। গল গল করে ঘাম ঝরছে। ঘেমে নেই একসা দশা তার। দৈত্য তার পাশে দাঁড়িয়ে হুকুমের আশায়। একটু দম নিয়ে আলাদিন বেশ রেগেই বলে দৈত্যকে, তোমার কি আক্কেল বলে কিচ্ছু নেই? আমি পড়েছি বিপদে, প্রহরীরা ধরে ফেলেছে দেখছো, আর তুমি ছড়া কাটছো। কি করব হুজুর, ওটাই তো আমার একমাত্র দোষ। এবারে স্বভাবে দাঁড়িয়ে গেছে। বদলাও, জলদি বদলাও। আপনি মালিক হুকুম করছেন, চেষ্টা করব, কিন্তু হুজুর স্বভাব বদলায় কি করে? কথায় বলে না, স্বভাব যায় না মলে। আমার তো মরারও জো নেই। আরে তা বেশ, কাটো ছড়া। তাই বলে ওইখানে ওরা আমাকে ধরে ফেলেছে, ওই সময়ও ছড়া আসে মনে? জি, তাই জন্যই তো ফাঁকা সময় ওগুলো বানিয়ে রাখি হুজুর। চিরাগে বসে বসে তো আর কোনো কাজ নেই, তাই ছড়াগুলো তৈরি করে রাখি, পরে সময় মতো কেটে দিই। আর একটু হলেই আমাকে কেটে ফেলতো ওরা। শেষের কথাটা আম্মির কানে চলে যায়। আম্মি ছুটে আসে। কে আবার তোকে কেটে ফেলতো রে আলাদিন? আবার কোনো বিপদ হলো নাকি? আলাদিন হকচকিয়ে যায়। আম্মি যে শুনতে পেয়ে যাবে সেটা তার আগে ভাগে ভাবা উচিত ছিল। এবার সে কি উত্তর দেবে তার আম্মিকে? আম্মি, ও কিছু না আম্মি, এমনি মানে ওই আর কি। ইতস্তত করে আলাদিন। কিন্তু আম্মির চোখ কি কেউ ফাঁকি দিতে পারে? আম্মি বলে কথা 9 মাস পেটে ধরেছে। আম্মি ঠিক বুঝে ফেলে কিছু একটা হয়েছে। আমার কাছে লুকোস না আলাদিন, আমি সব বুঝি। বল বল কি হয়েছে? তোর এমন দশা কেন? কামিজটা ছিঁড়ে গেল কি করে? হ্যাঁ, কামিজটা ছিঁড়ে গেছে দেখছি, কি করে হলো এসব? বল না বেটা। এই রে, এতক্ষণ লক্ষ্যই করেনি আলাদিন যে ধস্তাধস্তিতে তার কামিজটা ছিঁড়ে গেছে। এবার কি বলবে সে? প্রাসাদে তখন প্রহরীদের ধমকাচ্ছে উজির। সব কটা এক একটা অকম্মার ঢেকি। হ্যাঁ, সব কটাকে তাড়িয়ে দিতে হবে। একেবারে একেবারে ঘাড় ধরে বিদায় করে ছাড়বো। সব পাহারা দিচ্ছে, হ্যাঁ, আর এদিকে দিনে দুপুরে শেহজাদির ঘরে চোর ঢুকছে। যত সব। বিশ্বাস করুন হুজুর, বিশ্বাস করুন, আমরা ধরে ফেলেছিলাম এটাকে, আরেকটাকেও ধরে ফেলতাম, কিন্তু হঠাৎ করে কি করে যে লোক দুটো গায়েব হয়ে গেল বুঝতে পারছি না হুজুর। মানে গায়েব হয়ে গেল মানে কি? জি হুজুর, বিলকুল সচ বলছি, খুদা কসম। লোক দুটো মনে হয় জাদু জানে। একটার তো আবার পা ফা কিছুই ছিল না, হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল সেটা। আরে হাওয়ায় ও ভাসছিল নাকি নেশায় তোরা ভাসছিলি? হ্যাঁ, এ বদতমিজ, ঠিক করে বল, সকাল সকাল কি খেয়েছিস? আফিং? হ্যাঁ, আফিংকে পাহারা দিতে এসেছিস এখানে? বল, সত্যি করে বল। বিশ্বাস করুন হুজুর, আপনি বিশ্বাস করুন, আমি ওসব কিচ্ছু খাইনি। তাহলে এমন আজগুবি কথা বলছিস কেন? হ্যাঁ, দিনে দুপুরে দুটো জলজ্যান্ত লোক ঢুকলো, আবার গায়েবও হয়ে গেল, তার মধ্যে কিনা একটা আবার হাওয়ায় ভাসছিল। আমি সাজ বলছি হুজুর। খামোশ, মুখে মুখে আবার কথা বলা হচ্ছে। আলাদিনের কাণ্ড কারখানা সুলতান ও তার উজিরের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে খোদ সুলতানের অন্দরমহল কতটা অরক্ষিত। এমন তো আর ফেলে রাখা যায় না। তাই অনেক নতুন নতুন নিয়ম বলবৎ হয়। প্রাসাদের পাহারা বাড়িয়ে দেওয়া হয়। পুরনো প্রহরীদের বদলে দেশের সীমানা থেকে সেরা বাছাই করা প্রহরীদের এনে মোতায়েন করা হয় শেহজাদির মহলের চারপাশে। শেহজাদি তাতে গোসা করে। এসব কি হচ্ছে আব্বা? আমি কি চোর না খুনি?
আহা, তুই চোর হতে যাবি কেন বেটি? তুই তো আমার জান। চোর তো ওই লোক দুটো যারা ঢুকেছিল তোর প্রাসাদে। তাহলে আমাকে এমন বন্দি করে রাখছো কেন? ওদের বন্দি করো। আগে যাও বা একটু প্রাসাদের বাগানটায় যেতে পারতাম, সেটাও তুমি বন্ধ করে দিলে। আমিও তো একটা মানুষ নাকি? এই একটা ঘরের মধ্যে কতক্ষণ থাকতে পারি আমি? সবই তো তোর ভালোর জন্য বেটি। ভালোর জন্য? ঠিক আছে, তো ভালোর জন্য যখন, তখন আমাকে তুমি ফাটকে পুরে রাখো। কোনো চোর ওখানে ঢুকতে পারবে না। ছি ছি বেটি, অমন বলতে নেই। প্রাসাদের পাহারা শক্ত হয়ে যাওয়ায় আলাদিনের অসুবিধা হয়ে যায়। কি যে করি, চারিদিকে এত পাহারা। দুবার দৈত্যকে বলে প্রাসাদে ঢুকতে চেষ্টা করে আলাদিন, কিন্তু সুবিধা করতে পারে না। যেখানেই যায় দেখে পাহারা বসানো। শাহেজাদির ঘর তো বটেই, প্রাসাদের বাগান, রসুইখানা, ছাদ, ঘোড়াশাল, বারান্দায়, এমনকি শাহেজাদির হামামে পর্যন্ত কড়া পাহারা। দুবারই ধরা পড়তে পড়তে বেঁচে যায় আলাদিন। তাহলে কি দৈত্যকে দিয়ে খোদ শেহজাদিকেই তুলে নিয়ে আসবো? সেটাও যে করতে চায় না আলাদিন। শেহজাদি কি ভাববে যদি রাগ করে? তখন রাগ ভাঙাতে ভাঙাতেই ওই বাঁদর মুখোটা শেহজাদিকে শাদি করে নিয়ে চলে যাবে। শাহেজাদির চিন্তায় আলাদিন নাওয়া খাওয়া ছেড়ে দেয়। দিন দিন চোখ মুখ বসে যেতে থাকে তার। ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয়। শুধু শুয়ে শুয়ে শাহেজাদির কথাই ভাবতে থাকে আলাদিন। বেটার এই বদলে যাওয়া আম্মির নজর এড়ায় না। আলাদিন, আম্মি, তোর কি হয়েছে বলতো বেটা? খাচ্ছিস না, চোখে ঘুম নেই, মুখে হাসি নেই, কি হয়েছে বলতো? আমাকে বলবি না বেটা? বল না, বল। তুমি ছাড়া আর কে আছে আম্মি? আর কাকে বলবো? কিন্তু আম্মি, তুমি শুনলেই রাগ করবে। তুই বল বেটা, আল্লাহ কসম রাগ করব না। বল না, বকবো না, বল, এবার বল। ঠিক তো? হ্যাঁ, একদম ঠিক। আলাদিন এবার শাহেজাদির ঘরে ঢোকার পুরো ঘটনাটা খুলে বলে। ও তাই সেদিন তোর কামিজটা ছিঁড়ে গিয়েছিল, চুলগুলো অমন উস্কো খুস্কো ছিল, তাই বলি। বেটার আমার আবার কি বিপদ হলো? এই শয়তান, শয়তান, তুই আমায় মিথ্যে কথা বললি কেন? কেন বললি যে রাস্তায় কতগুলো গুন্ডা ধরেছিল তোকে? সত্যি বললে তো তুমি বকতে আমায় আম্মি। হ্যাঁ, বকতাম না তো কি? মিথ্যে বলে পার পাবি ভেবেছিস তুই? কবি নেই। আমি তোকে খুন করে ফেলবো, পিটিয়ে তোর পিঠের ছাল তুলে নেব আমি। হাতের সামনে একটা জুতসই লাঠিও জোগাড় হয়ে যায় আম্মির। সেটা তুলে নিয়ে 2-4 ঘাত চালিয়েও দেয় আলাদিনের ওপর। সঙ্গে চলে বকা। শয়তান ছেলে, আমার হাড় মাস একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। পই পই করে বললাম ওদিকে যাস না, যাস না, সেই গেছে। একেবারে শেহজাদির ঘরে ঢুকে পড়েছে। ছি 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 ছি। তোকে ধরলো না কেন সিপাহীরা? হ্যাঁ, ধরে একেবারে ফাঁসি দিয়ে দিল না কেন? তাহলে আমার কলিজাটা ঠান্ডা হতো। আমি মরে গেলে তুমি খুশি হতে আম্মি? এই একটা কথাই আম্মিদের ঠান্ডা করার মোক্ষম অস্ত্র। দুনিয়ার যত আম্মি আছে, কেউ তার অলাদের মুখে এই কথাটা শুনে ঠিক থাকতে পারে না। যতই রাগ, দুঃখ, অভিমান হোক না কেন, সব ভুলে তখন অলাদকে জড়িয়ে ধরে। আলাদিনের আম্মিও তাই করে। সে তো আর আলাদা কিচ্ছু না। সেও তার বেটাকে পেটে ধরেছে। বেটার মরণ যে তার সহ্য হবার নয়। হায় মেরা বেটা, মেরে জান, মরুক তোর 70, তুই মরবি কেন? তুই মরলে আমিও মরে যাবো রে বেটা। আলাদিনও ঝোপ বুঝে কোপ চালায়। হুস্তাদ তো সেও কম নয়। আম্মি যেমন বেটাকে জন্ম থেকে দেখছে, তেমন বেটাও তার আম্মিকে দেখছে। কখন কোন কথা বলে আম্মির কাছ থেকে কাজ হাসিল করতে হয় সে ভালোই জানে। জানো আম্মি, সুলতান না শেহজাদির জন্য ওই উজিরের বাঁদর মুখো কালো বামন ছেলেটাকে ঠিক করেছে। ওর সঙ্গে শেহজাদির শাদী হবে। আবার তুই ওই মেয়েটার সঙ্গে কথা বলেছিস বেটা? আবার কিন্তু মারবো তোকে আমি। না, তুমি বলো আম্মি, আমি কি ওই উজিরের ছেলের থেকে ভালো নই?
না হয় একটু দুষ্টুমি করি। হতে পারে কখনো? কোন আম্মির চোখে তার বেটার চেয়ে ভালো ছেলে আছে দুনিয়াতে? তুই আমার শেহজাদা, আমার চাঁদ, সবার থেকে ভালো তুই। উজিরের ছেলেটাকে দেখেছো কোনোদিন আম্মি? দেখবে না কেন আলাদিনের আম্মি? ছোটবেলায় তো ওর পোশাক আলাদিনের আব্বার দোকান থেকেই বানানো হতো, তারপরেও বহুবার দেখেছে। এই সেদিন ওই উজিরের বেটার জন্য একটা পশমের জামা বুনে দিতে হয়েছিল আলাদিনের আম্মিকে, ফরমাইশি জামা, কিন্তু 1 দিরহামও দাম পায়নি। ওটা নাকি উজিরের নজরানা। এই দেশে থাকতে গেলে ওরকম দিতে হবে। তাহলেই বোঝো উজির আর ওর ওই ছেলেটা কেমন বদমাশ। সেটা তো আগে থেকেই আম্মি বোঝে। আর শুধু আম্মি কেন, বাকি সবাইও তাই বলে। আলাদিন এবার আরো বড় ব্যাপার বোঝায় তার আম্মিকে। ওই উজির ফোন দিয়ে এঁটেছে নিজের বেটার শাদি দেবে শেহজাদির সঙ্গে। ওই বদখত ছেলেটার সঙ্গে? তাহলে আর বলছি কি, ওই বাঁদরমুখ কালো বেঁটে বামনটার সঙ্গে। সব বড় লোকদের ব্যাপার স্যাপার, ওতে মাথা ঘামাস না বেটা। মাথা না ঘামিয়েও তো পারছি না আম্মি। তোর দেখি যাই হোক ঘুরে ফিরে সেই এক কথা। না আম্মি, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আর বলতে হবে না আমায়, রেহেম কর এবার। আরে শোনো না পুরো কথাটা। উজির তো নিজের বেটার সঙ্গে শেহজাদির শাদি দেওয়ার ফন্দি করেছে। শেহজাদির জন্য কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল জানো আম্মি? সব ওই উজির চাল করে ভেস্তে দিয়েছে। উজির ধান্দা করছে বেটার বিয়ে দিয়ে নিজে দেশের সুলতান হয়ে বসবে। তখন আমার তোমার কি হবে বলো তো আম্মি? বেটার কথা শুনে এবার সত্যিই আম্মির চিন্তা হয়। বলিস কি রে বেটা, তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। ওই উজিরটা বহুত বদমাস, ও দেশটাকে একেবারে চুষে খাবে, আমাদের বাঁচতে দেবে না তো। যারা মরবে তাদের মধ্যে তোমার বেটাও কিন্তু আছে আম্মি, এটা মনে রেখো। আরে তুই এত সব জানলি কি করে? আহা বললাম তো, সেদিন শেহজাদির ঘরে যখন ঢুকেছিলাম তখন শেহজাদি এই গল্পই করছিল ওর সইয়ের সঙ্গে। শেহজাদিও চায় না ওই উজিরের বেটাকে শাদি করতে, কিন্তু সুলতান দিয়েই ছাড়বে। আমি বলি কি বেটা, সময় থাকতে থাকতে পালিয়ে চল, এই দেশে থেকে আর লাভ নেই। চল চল আমরা ভালো কোথাও চলে যাই, চল চল চলে যাই চ। কিন্তু কোথায় যাবে আম্মি? এই দুনিয়ার কতটাই বা আমরা চিনি। অন্য কোনো দেশে গেলে যে বিপদ হবে না তেমন কোনো কথা আছে? তাও এখানে সব চেনাশোনা লোকজন আছে, সময়ে অসময়ে তারা পাশে থাকবে। ভিন দেশে তো সেটাও হবে না। আলাদিনের কথার জবাব দিতে পারে না আম্মি। আলাদিন এই মৌকায় আরো 1 কাঠি বাড়িয়ে দেয়। ঘর নোংরা হলে কি পরিষ্কার করবে, নাকি অন্য ঘরে গিয়ে থাকবে? পালিয়ে কদিন বাঁচবে আম্মি? তোমার আমার তো না হয় যা হোক করে কেটে যাবে, কিন্তু আমাদের অলাদ, যারা তোমায় নানি বলবে, তাদের কি হবে ভেবে দেখেছ? আরো নানা যুক্তি, তার উপরে যুক্তি, তার উপরে আবার যুক্তি দিয়ে আম্মিকে শেষে রাজি করিয়ে ফেলে আলাদিন। তা তুই কি চাস বলতো? আমি ওই শেহজাদিকে শাদি করব, আর সেই আরজি সুলতানের কাছে তোমাকে পেশ করতে হবে। রক্ষে করো আমায়, ও আমি পারবো না। তোমাকে করতেই হবে আম্মি। আমার কথা কেন শুনবে সুলতান? আলবাত শুনবে আম্মি। আমি এমন একটা জিনিস দেব সেটা দেখেই রাজি হয়ে যাবে সুলতান। শুধু আমি যেমন যেমন বলে দেব ঠিক তেমন তেমন সুলতানকে বলবে তুমি। না 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 না, ওসব আমাকে দিয়ে হবে না, আমি সব ভুলে যাব, ওসব আমি পারবো না। বেটার জন্য, তোমার দেশের জন্য তুমি এইটুকু করতে পারবে না আম্মি? তুমি এত ক্ষুদগার স্বার্থপর। আর কে আছে আম্মি যে তোমার বেটার হয়ে তোমার নাতিপুতির হয়ে বলবে? আব্বা থাকলে আজকে। আর কিছু বলতে হয় না আম্মিকে। পরদিন সকালেই আম্মি তৈরি হয়ে নেয়। যা যা শিখিয়ে দিয়েছি সব মনে আছে তো আম্মি? হ্যাঁ সব মনে আছে। বলতে পারবে তো ঠিক করে? আমাকে কি অত বোকা ভাবিস নাকি? তোর আব্বা চলে যাওয়ার পর থেকে তোকে এত বড় করলো কে শুনি? হাওয়ায় হাওয়ায় মানুষ হলি নাকি? তাহলে এবার ডাকি। ডাক। আবার চিরাগবাতি বেরোয়, একটু ঘষতেই দৈত্য এসে হাজির হয়। হুকুম করো মেরে আকা, বলো কি চাই? দিল যা তোমার খোয়াইশ করে হাজির করি তাই। দৈত্যকে আলাদিন দুনিয়ার যত মণি আছে তার চেয়েও সেরা একটা মণি আনতে বলে। এমন মণি
যা কোনো সুলতান কেন, খোদ আল্লাহর ঘরেও নেই। এই তো মুশকিলে ফেললে মালিক। কেন? আরে চাইবে চাও, একটু বুঝে শুনে চাইবে তো। সুলতানের ঘরে নেই ঠিক আছে, কিন্তু আল্লাহর ঘরে নেই, তেমন মনি কোথায় পাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওই সুলতানের ঘরে নেই এমন মণি আনলেই চলবে। এমন মণি যার দাম আমাদের সুলতানের এই সালতানিয়াতের চেয়েও বেশি। আনতে পারবে? সবুর করো একটু মালিক, আনছি এক্ষুনি। হুকুম মাফিক এই জগতের সবচেয়ে সেরা মণি। উফ, আবার সেই ছড়া। নিমেষের মধ্যে উধাও হয়ে আবার ফিরে আসে দৈত্য। হাতে একটা ছোট্ট মখমলের থলে। থলেটা আলাদিনের দিকে বাড়িয়ে ধরে দৈত্য বলে, এই যে তোমার ফরমাইশি সেরা মানিক নাও, সালতানিয়াত বিক্রি করে মিলবে না দাম তাও। আলাদিন হাত বাড়িয়ে থলেটা নেয়। থলেটা খুলতেই আলাদিন ও আম্মির চোখ ঝলসে ওঠে মনির রশনিতে। আলাদিন তাড়াতাড়ি থলেটা বন্ধ করে দেয়। এবার একটা সোনার থালা আনো, আর সঙ্গে কিছু মখমলের টুকরো। সোনার থালায় মখমলের টুকরোর ওপর মণিটা রাখা। সেটা অন্য একটা মখমলে ঢেকে আলাদিনের আম্মি হাজির হয় সুলতানের দরবারে। সুলতানিয়াতের নানা ঝামেলা, এর তার হরেক আর্জি সব সামলে একেবারে শেষ সময় আলাদিনের আম্মির ওপর নজর পড়ে সুলতানের। হুজির, জি জাহাপানা। ওই যে একেবারে কোণে ওই যে মহিলা দাঁড়িয়ে আছে, ওর কি চাই? ডাক পড়ে আলাদিনের আম্মির। সে সামনে এসে কুর্নিশ করে দাঁড়ায়। সুলতান সওয়াল করে, হ্যাঁ বলো, তোমার কি আর্জি? জি, আমার আর্জিটা একটু ব্যক্তিগত হুজুর। ব্যক্তিগত? দেশের লোকগুলো আবার ব্যক্তি হলো কবে থেকে যে ব্যক্তিগত আর্জি থাকবে তাদের? হ্যাঁ হুজির, গোস্তাখি মাফ হুজুর, গোস্তাখি মাফ। হ্যাঁ তুমি বলো বলো। হুজুর, মেহেরবানি করে যদি সবাইকে একটু বাইরে যেতে বলেন তো। কভি নেই, আমি বাইরে চলে যাব আর এই ফাঁকে সুলতানকে বোকা বানিয়ে ধান্দা লুটে নেবে। হ্যাঁ, তুমি ওই ফোন দিয়ে এখানে ভাঁজতে এসেছো তাই না? আপনি থাকতে পারেন উজির সাহেব, আপনার সামনে বলতে আমার কোনো আপত্তি নেই। তবে কি না শেহজাদির শাদির কথা বলতে এসেছি। শেহজাদির ইজ্জতের কথা ভেবে সকলের সামনে বলতে চাইছিলাম না আর কি। কি শেহজাদির শাদি? কিন্তু ও তো পাকা হয়ে গেছে। তুমি এখন এসো, এসো এসো এসো। হুজির, ভুলে যেও না, আমি বলেছি উপযুক্ত আর কাউকে না পেলে তোমার বেটার সঙ্গে শেহজাদির শাদি দেব। সুলতান জাহাপানা, আসলে এই মহিলা শেহজাদির উপযুক্ত লড়কার কি হদিশ দেবে বলুন তো? হ্যাঁ, সেটা আমাকে বুঝতে দাও। দরবারে আর কোনো কাজ কি বাকি আছে? বাকি তো তখনও অনেক কাজই ছিল, কিন্তু উজিরের কি আর তস্য হয়? তার পাকা ধানেই মই দিতে এসেছে এই মহিলা। একেবারে সুলতানের চোখে পড়ে গেছে। তাকে বিদায় না করে উজির শান্তি পায় কি করে? তাই সে বলে, শেহজাদির শাদির চেয়েও জরুরি আর কোনো কাজ বাকি নেই হুজুর। হ্যাঁ, তাহলে আজকের দরবার এখানেই শেষ। সবাইকে আজকের মতো চলে যেতে বলো, আমি এই মহিলার সঙ্গে কথা বলবো। এই এই সবাই এসো এখন। তোমরা শুনলে তো যে হুজুর কি বললেন। এসো এসো, জলদি খালি করো দরবার। হুজুরের জরুরি কাজ আছে, তাড়াতাড়ি করো। সকলে চলে যায়। উজির সবাইকে বিদায় করে এসে দাঁড়ায় সুলতানের পাশে। সুলতান আলাদিনের আম্মিকে বলে, হ্যাঁ বলো এবার। হুজুর, তার আগে এই ছোট্ট একটা নজরানা আপনার জন্য আমার বেটা পাঠিয়েছে, এটা কবুল করুন। বেটা? জি হুজুর। কথার মাঝে মণি সমেত থালাটা এগিয়ে ধরে আম্মি সুলতানের দিকে। উজির সেটা নিয়ে সুলতানের সামনে ধরে। সুলতান ওপরের মখমলটা সরাতেই মনির আলোয় চোখ ঝলসে যায়। হঠাৎ করে অমন জোরালো আলো চোখে পড়ায় উজির এবং সুলতান দুজনেই চমকে ওঠে। উজিরের হাত থেকে থালাটা পড়ে যায় মাটিতে। মনির আলোটা চোখে একটু সয়ে গেলে মণিটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে
সুলতান। এই যে দারুণ দামি মণি, এই মণি তোমার ছেলে পেল কোথা থেকে? হুজুরকে মনির কদরদান বলে জানে গোটা সালতানিয়ত, তাই তার খিদমতে এই মণি, এমন মণি যার দাম গোটা সালতানিয়তের চেয়েও বেশি। আলবাত। উজির ততক্ষণে থালাটাও তুলে নিয়েছে মাটি থেকে। থালাটা ভালো করে ঘুরিয়ে দেখে সে ফুট কাটে। থালাটাও তো সোনার হুজুর, ভালোই ভারী। স্বাভাবিক, এত দামি মণি তো আর যেমন তেমন থালায় রাখা যায় না। তোমার বেটার পাঠানো নজরানায় আমি খুশি হয়েছি। বাবা, কি নাম তোমার বেটার? আলাদিন। লেখাপড়া কত দূর? কামকাজ? লেখাপড়া সে শেখেনি হুজুর, আর কাম কাজও কিছু করে না। তুমি কি হুজুরের সঙ্গে ইয়ার্কি মারতে এসেছো নাকি? হ্যাঁ, লেখাপড়া শেখেনি, কাম কাজ করে না, এমন ছেলের সঙ্গে শেহজাদির শাদির খোয়াব দেখছো? সে তো আপনার বেটাও লেখাপড়া জানে না উজির সাহেব, কাম কাজও করে না। আপনি যদি শেহজাদির সঙ্গে আপনার বেটার খোয়াব দেখতে পারেন, তাহলে আমার দোষ কোথায়? চুপ রহো বদতমিজ औरत। আমি কিন্তু এই দেশের উজির। আপনার উজির হওয়াটা যদি আপনার বেটার গুণ হয়, তাহলে আমার বেটার গুণ আপনার বেটার থেকেও বেশি। মাফ করবেন, সে আপনার বেটার থেকে দেখতে অনেক সুন্দর, আর এই মণিটাও তার। এই মণি আছে নাকি আপনার বেটার হেফাজতে? বদতমিজ औरत। উজির, আমার সামনে তুমি গলা তুলে কথা বলছো? সুলতানের ধমকে উজির চুপসে যায়। গুস্তাখি মাফ হুজুর, গুস্তাখি মাফ। সুলতান একটু ভেবে নিয়ে বলে, বেশ, আমি তোমাকে কথা দিয়েছিলাম উজির, যে উপযুক্ত কাউকে না পেলে তোমার বেটার সঙ্গে আমার শেহজাদির শাদি দেব। জি জি হুজুর। গুণের দিক থেকে তোমার বেটার থেকে এই আলাদিন একটা দিকেই এগিয়ে। কি গুণ হুজুর? এই মণি। আমি তোমাকে 7 দিন সময় দিচ্ছি উজির। এই 7 দিনের মধ্যে যদি এমন মণি বা এর চেয়েও দামি মণি তুমি এনে দিতে পারো, তবে তোমার বেটার সঙ্গে শেহজাদির শাদি পাক্কা। আলাদিন তো বাড়িতে ছটফট করছে, শান্তিতে বসতেটুকু পারছে না। উফ, আম্মি কি পারবে ঠিকঠাক বলতে? চিন্তা হচ্ছে তার। উজির আবার বাগড়া না দিয়ে বসে। অনেক বাজে চিন্তাও মনে ঘুরপাক খাচ্ছে। যদি উজির আগে আম্মিকে কবজায় করে ফেলে, তারপর যদি মণিটা নিয়ে নেয়, তাহলে তো আমার সব আশাই শেষ হয়ে যাবে। আফসোস করে আলাদিন। ইস, আম্মিকে একা পাঠানোটা ঠিক হয়নি, কিন্তু সঙ্গে করে যাব যে, সেটাও তো ঠিক হতো না। এর মধ্যেই সুখবর নিয়ে ফিরে আসে আম্মি। সুলতান তো মণি দেখে আর কথাই বলতে পারে না। তারপর আর কি, তারপর বলল যে আগামী 7 দিনের মধ্যে যদি এমন মণি উজির সুলতানকে দিতে পারে, তাহলে উজিরের বেটার সঙ্গেই শেহজাদির শাদি হবে। হারগিজ পারবে না। তুমি দেখে নিও আম্মি, ওই মণি কিছুতেই জোগাড় করতে পারবে না উজির। পাবে কোথায়? সে তো আমি জানি রে বেটা। তার মানে আর 7 দিন পরে আমার শাদি হচ্ছে আম্মি। সে তো হচ্ছে, কিন্তু তোর নতুন বিবিকে তুলবি কোথায়? এই ভাঙা ঘরে? বলি, খাওয়াবিটা কি ওই পানি দিয়ে রুটি? পরতে দিবি কি পড়শিদের থেকে চেয়ে আনা বাতিল পোশাক? হ্যাঁ, আহা, তুমি চিন্তা কেন করছো আম্মি? সে শেহজাদি, সুলতানের সেই কথাটা মনে নেই? কোন কথাটা? ওই যে শেহজাদির সেই দোস্তের মুখে শুনেছিলাম, সুলতান মেয়েকে কাছছাড়া করবে না বলেই উজিরের বেটার সঙ্গে শাদি দিতে রাজি হয়েছে। তাতে কি হয়েছে? কি আবার, শাদির পরে থোড়াই না শেহজাদি এই বাড়িতে এসে উঠবে, বরং আমি যাব ওই সুলতানের প্রাসাদে। আমার ঠিকানা হবে সুলতানের প্রাসাদ। আলাদিনের কথা শুনে তার আম্মির মনটা খারাপ হয়ে যায়। তুই আমাকে ছেড়ে চলে যাবি বেটা? আলাদিন তার আম্মির মুখের দিকে চেয়ে আর কথা বলতে পারে না। আম্মির চোখ দুটো ছলছল করছে পানিতে। আলাদিন আম্মিকে জড়িয়ে ধরে বলে, আমি কি একা যাব নাকি আম্মি? তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। ও তুই একাই যাস? সুলতানের প্রাসাদে সুখে ঘর করি শেহজাদি বিবিকে নিয়ে। আমি এই বাড়ি ছেড়ে যাব না, কোথাও যাব না।
তোর আব্বা সেই কবে আমাকে শাদি করে এনে তুলেছিল এই বাড়িতে। আমি কি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারি? গেলে একমাত্র যাব কবরে, তার পাশটিতে। আম্মির কথা শুনে আলাদিনেরও চোখে পানি চলে আসে। সে তার আম্মিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আম্মি। হায় আল্লাহ, তাও আবার হয় নাকি? শেহজাদিকে এই ভাঙা বাড়িতে তুলবি নাকি শাদি করে এনে? সে আসবে কেন? ভাঙা বাড়ি কেন আম্মি? এই বাড়ি আমি জেল্লাদার করে দেব। ভুলে গেলে চিরাগের কথা? সে তুই করিস, এখন নিজের দিকে একটু খেয়াল কর তো দেখি। আর মাত্র 7 দিন পরে তোর শাদি। এরকম ঝোড়ো কাকের মতো চেহারা নিয়ে শেহজাদির পাশে গিয়ে দাঁড়াবি তুই? বলি লোকে কি বলবে? সুতরাং শুরু হয়ে যায় শাদির প্রস্তুতি। উজিরও কিন্তু প্রস্তুতি নিতে শুরু করে দেয়, তবে শাদির নয়, আলাদিনের সঙ্গে শেহজাদির শাদি ভণ্ডুল করায়। আমার নাকের ডগা দিয়ে একটা উটকো ছোকরা শেহজাদিকে নিয়ে যাবে, আর আমি চুপচাপ বসে বসে দেখব? না, এই আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না। না 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 না, আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। কি করবে উজির? আগে দেখতে হবে ওই মণিটা, ওটা আসলি তো, নাকি ওর মধ্যে কোনো কেরামতি আছে? এমন মণি যার দাম গোটা সুলতানিয়াতের থেকে বেশি। পরদিন সুযোগ বুঝে উজির সুলতানকে বলে, বলছিলাম হুজুর, একটা আরজি ছিল। বলো উজির। হুজুর, আমার বেটার সঙ্গে শেহজাদির শাদি দিতে হবে এমন কথা বলছি না আমি, সেটা সম্পূর্ণ আপনার ফয়সলা। আমার এখতিয়ার নেই সেখানে কিছু বলার। না না উজির, না। তুমি শেহজাদিকে ছোটবেলা থেকে দেখেছো, তার ভালো মন্দ বিচার করার ইখতিয়ার তোমার আছে। তাই বলছি হুজুর, যে মনিটার কারণে আপনি এত বড় একটা ফয়সলা করছেন, সেটা একবার পরখ করে দেখা উচিত নয় কি? সুলতান নিজে মনি চেনেন ভালোই, তবুও ভুল তো মানুষ মাত্রই হয়। সুতরাং উজিরের প্রস্তাব সুলতানের মনে ধরে। ঠিক বলেছ উজির। দেশের বাছাই করা জহুরিদের তুমি ডেকে আনো, আমি তাদের দিয়ে একবার পরখ করে নিতে চাই। উজির খুব আশা করেছিল জহুরিরা মণিটাকে পরখ করে জাল প্রমাণ করে ছাড়বে। তেমনই শিখিয়ে পড়িয়ে এনেছিল তাদের। জহুরিরাও বিশ্বাস করতে পারেনি যে এমন কোনো মণিও থাকতে পারে যার দাম গোটা সালতানিয়াতের চেয়েও বেশি। কিন্তু মণিটা হাতে নিয়ে সকলেরই কথা বন্ধ হয়ে যায়। এমন মণি? খোদা কসম হুজুর, দুনিয়ায় যে এমন মণি আছে তা আমি জানতামই না। এই মনির দাম ঠিক করা আমার ক্ষমতার বাইরে হুজুর। এমন মনি আমি জিন্দগিতে দেখিনি। যেমন এর রং, তেমন এর স্বচ্ছতা, তেমনই এর কাটাই। এ যেন খোদ খুদার হাতে তৈরি। আমি হলফ করে বলতে পারি হুজুর, এমন মনি দুনিয়ায় আর দুটো নেই। জহুরিদের মন্তব্য উজিরকে নিরাশ করে। হলো না, সব কটা একেবারে অকম্মার ঢেকি। একবার আমার বেটা সুলতান হয়ে যাক, তারপর প্রত্যেকটাকে দেখে নেব আমি। ভিটে মাটি ছাড়া করব সব কটাকে। জহুরিদের ওপর রাগ দেখিয়ে কি হবে? এই করে তো আর শাদিটা আটকানো যাবে না। সুতরাং নতুন চাল চালে উজির। সুলতানকে সে বলে, হুজুর, আপনারই সুলতানিয়াতে থাকে এই আলাদিন। শুনেছি তার কাছে এমন দামি মণি আছে, কিন্তু কে এই আলাদিন হুজুর? আপনি চেনেন? তুমি ঠিক কি বলতে চাইছো বুঝলাম না উজির, স্পষ্ট করে বলো। স্পষ্ট করে বলার আর কি আছে হুজুর? আমি ভাবছি যে এই আলাদিন কে হতে পারে, কি পরিচয়ের, আর এর কাছে এমন মণি আছে মানে নিশ্চয়ই কোনো একজন রাইস আদমি। একে আপনি এতদিনেও চিনলেন না? উজিরের এই কথাটাও মনে দাগ কাটে সুলতানের। ঠিক বলেছ উজির, মণিটা আসলি। এই মণি যার কাছে আছে সে থাকে আমার সুলতানিয়াতে। এ ছাড়া তো আর কিছুই জানি না আমি তার সম্পর্কে। আসলে হুজুর,
আপনার সুলতানিয়াতের সব রাইজদের সঙ্গেই তো আপনার আলাপ পরিচয় আছে। তারা হরদম ভেট পাঠায়, আসা যাওয়া করে, আর আপনিও তাদের দাওয়াতে ডাকেন। কিন্তু তাদের মধ্যে তো কোনোদিন এই আলাদিনকে দেখা যায়নি হুজুর। সুলতান বুঝে ঝোঁকের বশে একটা হঠকারিতা করে ফেলেছে সে। না 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 উজির, না, এটা আমি ঠিক করিনি একদম। আমার উচিত ছিল ওর সম্পর্কে ভালো করে খবর নেওয়া। ওর ঠিকানাটাও তো জিজ্ঞাসা করিনি আমি, আর তার আগেই আমি কথা দিয়ে দিলাম। উজির ঠিক এই আফসোসটাই শুনতে চাইছিল সুলতানের কাছে। তার ধান্দা ছিল সুলতান যেন আলাদিনের খবর নেওয়ার জন্য তাকেই বলে, তাহলে সে আলাদিন সম্পর্কে বাজে বাজে খবর নিয়ে সুলতানের মন পিষিয়ে দিতে পারবে, এবং সেটাই হয়। তুমি এক কাজ করো, আলাদিন সম্পর্কে ভালো করে খবর নাও। এখনো কটা দিন হাতে আছে, এই কটা দিন উঠে পড়ে লাগো, বুঝলে? যাও যাও যাও। তাহলে আমার মণি জোগাড়ের কি হবে হুজুর? আমি যদি এই দিকে ব্যস্ত হয়ে পড়ি তাহলে যে ওই মণির চেয়েও দামি মণি খুঁজবার সময় পাবো না। আমি কি করি বলুন তো? ও তুমি খুঁজলেও কিছু পাবে না। খোঁজার তো দরকারও নেই উজিরের। সুলতান তাকে যে সুযোগটা করে দিয়েছে সেটাই যথেষ্ট। সুতরাং সে আলাদিনের বিষয়ে খোঁজ খবর করতে শুরু করে। প্রথমে উজির তলব করে কোতোয়ালকে। তা তুমি তো এই শহরের কোতোয়াল? জি হুজুর, আপনার মেহেরবানি। আলাদিন নামে কাউকে চেনো? চিনবে না কেন, ভালোই চেনে। হ্যাঁ, খুব ভালো আদমি হুজুর, আমি খুব ভালো চিনি, আমার সঙ্গে ভালো দোস্তি আছে। আলাদিনের সম্পর্কে কোতোয়ালের দেওয়া প্রথম খবরটাই উজিরের বিপক্ষে। তবুও ধৈর্য ধরে শোনে উজির। তাহলে তো জানো নিশ্চয়ই যে সে কি কামকাজ করে। কিচ্ছু কামকাজ করে না হুজুর, করার প্রয়োজনও নেই। তার আব্বা দাদার খাজানা আছে, সে খাজানার কিছু আমি দেখেছি। এক একটা থালা কি একেবারে সোনার, আসলি সোনার। আজকের দিনে এক একটা থালার দাম কম করে 2000 দিনার তো হবেই। আচ্ছা, ভালো কথা। ওর আব্বাকে? ওই যে মুস্তাফা দর্জি। মুস্তাফা দর্জি এককালে সুলতানের পোশাক বানাতো, ওই বাজারের ঠিক মাঝখানে দোকান ছিল না? অবশ্য সে তো আর প্রায় বছর 10 হতে চলল মরে গেছে। বছর 10 হতে চলল, সে তো মারা গেছে। বাজারে যার দোকান, ওই সেই দর্জি কি যার বিবির হাতের সুতোর কাজ দারুণ ছিল? মিয়া বিবি একসাথে মিলে পোশাক বানাতো। ঠিকই ধরেছেন, ওর বিবিটা এখন পশমের পোশাক বানিয়ে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই কদিন আগেও তো ওকে দিয়ে আমার বেটার একটা পশমের কামিজ বানিয়েছি। দর্জির দোকানটা ছিল রেহমানের দোকানের পাশে। এখন ওই রেহমানের দোকানের মাল দেয় ওই দর্জির বিবি। দর্জির দোকানটা তো বিক্রি হয়ে গেছে, এখন ওখানে একটা আতরের দোকান খুলেছে। কিন্তু যতদূর শুনেছি ওই মোস্তাফা তো খুব গরিব ছিল। হ্যাঁ, বেজায় গরিব, একেবারে চাল চুলো ছিল না। কি তার বাড়িতে খাজানা? কার নসিবে কি লেখা আছে কে বলতে পারে হুজুর। এই আলাদিনকে জানেন তো, একবার ভিনদেশি চোর ধরে নিয়ে গিয়েছিল, এই তো কদিন আগে। 5 দিন লাপাতা ছিল। কথায় কথায় উজিরের একদম ঠিক দরকার খবরটা দিতে শুরু করে কোতোয়াল। উজিরও তার যা যা দরকার সব খুঁটিয়ে খুঁটিয়ে শুনে নেয়। কে কে এই আলাদিন? কে আমাকে দেখাতে পারবে একবার? এ আর এমন কি হুজুর, তলব করলেই সে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। দাঁড়াও কোতোয়াল, তাহলে আর তোমাকে বলছি কেন? সে তো আমি খবর পাঠাতে পারতাম। আমি ওকে এমন ভাবে দেখতে চাই যাতে ও আমাকে দেখতে না পায়, বুঝলে? ও যেন জানতে না পারে যে আমি ওকে দেখছি। আরও উপায় বাতলে দেয় উজির। উজির সেদিন বিকেল হতেই আগে ভাগে কোতোয়ালের বাড়ি পৌঁছে যায়। উজির এলে কোতোয়াল তলব পাঠায় আলাদিনকে। আলাদিন মিয়া। আরে সিপাহী সাহেব। কোতোয়াল সাহেব আপনাকে ডাকছেন। আমাকে কেন? তার আমি কি করে বলি হুজুর। আলাদিন তো জানে না যে কোতোয়ালের বাড়িতে উজির লুকিয়ে বসে আছে। সে সাদা মনে হাজির হয় কোতোয়ালের বাড়ি। কোতোয়াল তার সঙ্গে
অদ্ভুত গল্প জোড়ে। আরে এসো এসো আলাদিন, কি ব্যাপার, তোমার দেখা নেই কেন? এই তো হুজুর, একটু ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত? তোমার আবার ব্যস্ততা কিসের? গল্পের মাঝেই আড়াল থেকে আলাদিনকে দেখে চিনতে পারে উজির। আরে এ তো সেই ছেলেটা কদিন আগে, হ্যাঁ কদিন আগে সুলতানের প্রাসাদের চারপাশে ঘুরঘুর করছিল। আচ্ছা, তাহলে এই ব্যাপার, বুঝতে পেরেছি। সেই রাতেই কোতোয়ালকে সঙ্গে নিয়ে সুলতানের কাছে ছুটে যায় উজির। হুজুর, এত রাতে বিরক্ত করার জন্য মাফি চাইছি। কি ব্যাপার? আসলে ব্যাপার খুব সাংঘাতিক হুজুর। ওই আলাদিন আসলে একটা হাভাতে ঘরের ছেলে। কি বাজে বকছো তুমি? একদম বাজে বকছি না হুজুর, আমার পুরো কথাটা শুনুন একবার। কদিন আগে একটা ভিনদেশি গুপ্তচর এসেছিল এই দরবেশের ভেগ ধরে, বুঝলেন? সে নিজেকে আলাদিনের চাচা বলে পরিচয় দেয় সবার কাছে। এইদিকে ওর আব্বার কোনো যে ভাই নেই সেটা আমি জানতাম, চাচা তো ফুফাতো কোনো ভাই না। তারপর সেই চর হঠাৎ করে উধাও হয়ে যায়, সঙ্গে করে আলাদিনকেও নিয়ে যায়। এর 5 দিন পর আলাদিন ফিরে আসে আবার। তারপর থেকেই ওর কাছে সোনার থালা পাওয়া যাচ্ছে, এই মণি পাওয়া যাচ্ছে। সে কি? আরো আছে হুজুর। কি? কিছুদিন আগে আমি নিজে ওই আলাদিনকে আপনার প্রাসাদের চারপাশে ঘুরঘুর করতে দেখেছি। একদিন নয়, বেশ কয়েকদিন। শেষে একদিন আমি ওকে পাকড়াও করি। কেন ঘুরছে জানতে চাইলে কি বলে জানেন হুজুর? কি বলে? ওর আম্মি নাকি ইমারত দেখতে পাঠিয়েছে ওকে। আপনার প্রাসাদের মতো ইমারত এই শহরে দ্বিতীয়টি নেই। সে কি? হ্যাঁ, তাহলে আর বলছি কি, কথাটা একেবারে সত্যি হুজুর। কিন্তু এমন ছেঁদো কারণে কেউ দিনের পর দিন কি ঘুরঘুর করে বলুন তো? আমার মনে হয় হুজুর, ওর সঙ্গে ওই ভিনদেশি চরের একটা সাঁট হয়েছে, বুঝলেন? ওই চরটাই ওকে রসদ জোগাচ্ছে, এইসব সোনার থালা মণি এইসব দিচ্ছে। ওকে শাহজাদির সঙ্গে শাদি দিয়ে এই দেশটা দখল করবার ফন্দি করেছে। সর্বনাশ! না 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 না, ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না, কিছুতেই না। বাতিল করে দাও, এক্ষুনি সব বাতিল করে দাও। বলছি হুজুর, তাহলে কি ওকে গ্রেপ্তার করব? গ্রেপ্তার করবে, কিন্তু প্রমাণ কি? কেন হুজুর? এই যে এতগুলো কথা বললাম, এগুলো কি ওর বিরুদ্ধে প্রমাণ উপযুক্ত নয়? এই রে, আবার ওই শয়তান উজিরটা আলাদিনকে বিপদে ফেললো। আলাদিনের নসিবে দেখছি সুখে থাকা লেখাই নেই মোটে। আলাদিন যদি সুখেই থাকে তাহলে আর কাহানি হবে কি করে দুনিয়াজাদ? আমাদের জন্য তো তাকে বারবার বিপদে পড়তে হবে। এই বেগম, তাই তো? জি হুজুর, বিলকুল ঠিক। আচ্ছা আপা, শেহজাদিকে বিয়ে তো করবেই আলাদিন, কিন্তু কিভাবে? সেটা তো এখন জানা যাবে না দুনিয়াজাদ। তোমার আপার হয়ে আমিই বলে দিচ্ছি, আজ রাতে জানতে পারবে। আর আমরা জানতে পারবো আগামী সপ্তাহে। এবং বরাবরের মতো সেই অপেক্ষা আর কি, ওটাই তো আমাদের একমাত্র সম্বল। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শাহরাজাদ, সাঁজবাতি দাস, আলাদিন, ঋতব্রত, উজির, অর্ঘ্যমাল্য মাইতি, কোতওয়াল, ইন্দ্রনীল ভাদুড়ী, দৈত্য, সৌভিক গুহ সরকার, প্রহরী, আর্য জানা, ফাতেমা, চিত্রাঙ্গী রয়, বদর, শ্রমণা রয় চৌধুরী, বিবি, সঙ্গীতা গাঙ্গুলি, সিপাহী, সৌম্যজিৎ সরকার, সুলতান, পার্থ রয়। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা
শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।